রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের 20 দফা প্রস্তাব মেনে নিয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন আরব ও মুসলিম বিশ্ব সহ পশ্চিমা দুনিয়া। হামাস প্রস্তাব মেনে নিলেই বন্ধ হবে গাজা যুদ্ধ। হামাস প্রস্তাব না মানলে ইসরায়েল গাজায় যা ইচ্ছা তাই করতে পারবে বলে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এবার যুক্তরাষ্ট্রে বন্ধ ভারতের সিনেমা ব্যবসাও। গাজা যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাব মেনে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন মুসলিম ও আরব দেশগুলো এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। এখন কেবল হামাস এই প্রস্তাব মেনে নিলেই বন্ধ হবে ধ্বংসাত্মক হামাস ইসরায়েল যুদ্ধ। ট্রাম্পের 20 দফা প্রস্তাব নিয়ে সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে উভয় নেতা হাজির হন সাংবাদিকদের সামনে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা গাজা যুদ্ধ বন্ধের সবচেয়ে কাছে অবস্থান করছি। এখন যুদ্ধ বন্ধে আমাদের 20 দফা প্রস্তাব ইসরায়েল সহ সবাই মেনে নিয়েছে। এখন বাকি শুধু হামাস। হামাস যদি এই প্রস্তাব মেনে না নেয়, তাহলে গাজায় হামাসকে নির্মূলে ইসরায়েল যা যা করবে তার প্রতি আমার সমর্থন থাকবে। ট্রাম্পের ঘোষণার পর নেতানিয়াহু বলেন, মিস্টার প্রেসিডেন্ট, হামাস যদি এই প্রস্তাব মেনে না নেয়, তাহলে বাকি যা করার আমরা তা করব। আবার প্রস্তাব মেনে নেওয়ার পরেও যদি হামাস কোনো ধরনের টালবাহানা করে, তাহলেও আমরা যা করার তা করব। গাজা যুদ্ধ যেভাবে শেষ করতে হয় আমরা সেভাবেই শেষ করব। এ সময় ট্রাম্প বলেন, এই ক্ষেত্রে ইসরায়েল গাজায় যা করবে তার প্রতি তার সমর্থন থাকবে। নেতানিয়াহু এই সময় বলেন, আমরা ট্রাম্পের 20 দফা প্রস্তাব মেনে নিয়েছি। এখন হামাস এটি মেনে নিলে আরবে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং নতুন এক মধ্যপ্রাচ্য দেখবে পৃথিবী। ডোনাল্ড ট্রাম্প এ সময় বলেন, মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের শান্তির ক্ষেত্রে আজ এক ঐতিহাসিক দিন। ট্রাম্পের 20 দফা চুক্তির শর্তে বলা হয়েছে, ইসরায়েল এই প্রস্তাব মেনে নেবার পর থেকেই 72 ঘণ্টার মধ্যে কার্যকর হবে। 72 ঘণ্টার মধ্যে হামাসকে মুক্তি দিতে হবে জীবিত এবং মৃত সব ইসরায়েলি জিম্মিদের। ট্রাম্পের 20 দফা প্রস্তাবে বলা হয়েছে, শর্ত অনুযায়ী হামাস সব জিম্মি মুক্তি দিলে ইসরায়েল গাজায় সব ধরনের হামলা বন্ধ রাখবে। প্রথম পর্যায়ে গাজার অংশ বিশেষ থেকে সেনা সরিয়ে নেবে। গাজার দায়িত্বভার গ্রহণ করবে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ। ইসরায়েল গাজা দখলে রাখবে না এবং গাজাকে ইসরায়েলের অংশেও পরিণত করবে না। গাজা থেকে জোর করে কোনো ফিলিস্তিনিকে বের করেও দেওয়া হবে না। জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল তার কারাগার থেকে 1700 ফিলিস্তিনিদের মুক্তি দেবে, যাদের মধ্যে 250 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এছাড়া প্রতি ইসরায়েলি জিম্মি মুক্তি বাবদ 15 জন ফিলিস্তিনি মুক্তি পাবে ইসরায়েলের কারাগার থেকে। প্রস্তাবে বলা হয়েছে, গাজায় হামাস বলতে আর কিছু থাকবে না। গাজা শাসনের ক্ষেত্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। হামাসকে সম্পূর্ণ অস্ত্র সমর্পণ করতে হবে। হামাসের সমস্ত টানেল ও অস্ত্র কারখানা ইসরায়েল ধ্বংস করবে। চুক্তি বাস্তবায়নে উভয় পক্ষ রাজি হওয়ার সাথে সাথে গাজায় পূর্ণ মানবিক সহায়তা চালু করা হবে। গাজা শাসন বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনিদের নিয়ে একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। আরব ও পশ্চিমাদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক কমিটি দেখাশোনা করবে শান্তি চুক্তি বাস্তবায়ন কার্যক্রম। এই কমিটিতে থাকবেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ট্রাম্পের 20 দফা প্রস্তাব কাতার এবং মিশরের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে হামাসের কাছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, হামাসের উচিত এখন ক্ষান্ত হওয়া এবং ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া। আমরা এই প্রস্তাব অনুযায়ী গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে আগ্রহী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক বিবৃতিতে স্বাগত জানিয়েছেন প্রস্তাবকে। স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনকারী দেশ স্পেন। এছাড়া পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ বিভিন্ন দেশও এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তবে প্রস্তাবে কিছু অস্পষ্টতা রয়েছে। ইসরায়েল কবে কিভাবে সমগ্র গাজা থেকে সেনা প্রত্যাহার করবে সেই বিষয় স্পষ্ট নয়। ভবিষ্যতে ইসরায়েল কাতারে হামলা করবে না সেই মর্মেও কোনো নিশ্চয়তা নেই। তবে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ট্রাম্পের সাথে বৈঠকের আগে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু। ভবিষ্যতে ইসরায়েল আর কখনো কাতারে হামলা করবে না বলেও কথা দিয়েছেন তিনি।
টাইমস অফ ইসরায়েল লিখেছে, ইসরায়েল শুরুতেই সমগ্র গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না। এটা নির্ভর করছে হামাসের ওপর। হামাস যতদিন পর্যন্ত সম্পূর্ণরূপে আত্মসমর্পণ না করবে ততদিন পর্যন্ত ইসরায়েল সমগ্র গাজা থেকে সেনা সরাবে না। হামাস যদি নিজেরা ঘোষণা দিয়ে যতদিন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবন্ধের ঘোষণা না দেয় ততদিন পর্যন্ত ইসরায়েল পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ করা হয়নি। তাছাড়া গাজার শাসনভার কারা কিভাবে গ্রহণ করবে এবং আন্তর্জাতিক কমিটিতেও কারা থাকবে সে বিষয়ে স্পষ্ট রূপরেখা নেই প্রস্তাবে। গাজায় বর্তমান পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে কিনা সে বিষয়েও কিছু বলা হয়নি। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে গত 24 সেপ্টেম্বর আরব ও মুসলিম দেশগুলোর সাথে এক সম্মেলনে 21 দফা প্রস্তাব উপস্থাপন করেন ট্রাম্প। প্রায় সব আরব নেতারা মেনে নিয়েছেন ট্রাম্পের এই প্রস্তাব। তবে প্রস্তাবে কিছু বিষয় রয়েছে যা আগের সব প্রস্তাবে ছিল এবং তা প্রত্যাখ্যান করে আসছে হামাস। ট্রাম্পের সর্বশেষ প্রস্তাব বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনো কোনো কিছু বলা হয়নি। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে গাজার অপর সশস্ত্র গ্রুপ ইসলামিক জিহাদ। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, এই প্রথমবারের মতো নেতানিয়াহুর পক্ষ থেকে প্রকাশ্যে একটি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেবার ঘোষণা দেওয়া হলো, যা তাৎপর্যপূর্ণ। এর আগে কোনো প্রস্তাবের প্রতি ইসরায়েল এভাবে প্রকাশ্যে সায় দেয়নি। আগের বিভিন্ন শান্তি প্রস্তাবের প্রতি বিবৃতির মাধ্যমে রাজি হলেও পরে আবার নতুন শর্ত আরোপ করে সরে গেছেন নেতানিয়াহু। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, সর্বশেষ এই প্রস্তাব মেনে গাজা যুদ্ধ বন্ধ হলে তা হবে নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষী ট্রাম্পের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়। গাজা যুদ্ধ বন্ধ বিষয়ে তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজা যুদ্ধ বন্ধ হলে পাল্টে যাবে মধ্যপ্রাচ্যের অনেক চিত্র। সম্প্রসারিত হবে ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ড। আরও বিভিন্ন আরব দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে শান্তি চুক্তি করতে পারে। ট্রাম্পের আগের মেয়াদের শেষের দিকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে শান্তি চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এটাই আব্রাহাম অ্যাকর্ড নামে পরিচিত। ট্রাম্পের লক্ষ্য আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরায়েল রাষ্ট্রের প্রতি সব আরব দেশের স্বীকৃতি আদায়ের ও সম্পর্ক স্বাভাবিক করার ব্যবস্থা করা। এবার দুর্গাপূজায় ভারতের বিভিন্ন পূজা কমিটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর হিসেবে হাজির করেছে। কিন্তু তাদের আসল অসুর যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই হুঁশ এখনো হয়নি তাদের। সোমবার ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আমেরিকায় বন্ধ হতে যাচ্ছে ভারতের সিনেমা ব্যবসা। সোমবার ট্রাম্প আমেরিকায় বিদেশি সিনেমা আমদানির ওপর 100% শুল্ক আরোপ করেছেন। এর অন্যতম শিকার হতে যাচ্ছে ভারত। আনন্দবাজার লিখেছে, ভারতের অধিকাংশ সিনেমাই আমেরিকায় যায়। বলিউডের হিন্দি ছবি বা দক্ষিণ ভারতের চলচ্চিত্র বিদেশের বাজার থেকে যা আয় করে তার 40% আসে আমেরিকার বাজার থেকে। ফলে এসব সিনেমার উপর 100% শুল্ক আরোপের ফলে ভারতের প্রযোজকরা বড় মাত্রায় বিপাকে পড়তে যাচ্ছেন। এর আগে গত 26 সেপ্টেম্বরও ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্ব থেকে আমেরিকায় ঔষধ আমদানির ওপর 10% শুল্ক আরোপ করেছেন। এতেও ব্যাপক মাত্রায় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারত। কারণ গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী ভারতের বৃহত্তম শিল্প রপ্তানি হয় ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে। প্রতি বছর ভারত যুক্তরাষ্ট্রে $13 বিলিয়ন মূল্যের ঔষধ রপ্তানি করে। যুক্তরাষ্ট্র হল ভারতের ঔষধ শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার। এর আগে ট্রাম্প প্রশাসন ভারতের সমস্ত পণ্য আমদানির ক্ষেত্রে 2 দফায় মোট 50% শুল্ক আরোপ করেছেন। এদিকে দুর্গাপূজায় ডক্টর ইউনূসকে অসুর হিসেবে হাজির করায় বাংলাদেশের প্রতি ভারতীয়দের ঘৃণ্য মানসিকতার প্রকাশ ঘটেছে। বিশ্লেষকদের মতে, উগ্র হিন্দুত্ববাদী দেশ ভারত কখনো বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মনে করে না। তারা বাংলাদেশকে তাদের বাপ দাদার জমিদারি মনে করে। 24 জুলাই বিপ্লবে সেই জমিদারি হারানোর ফলে তারা এখন পাগল হয়ে গেছে। পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের সদর দপ্তরের কাছে ভয়াবহ এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত 10 জন নিহত হয়েছে। আহত হয়েছেন 30 জনেরও বেশি। মঙ্গলবার কোয়েটার জোরঘুন রোড এলাকায় এই বিস্ফোরণের পরপরই শুরু হয় গোলাগুলি। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বক্স মোহাম্মদ কাকার জানান, নিহতদের মধ্যে 2 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাকি সবাই সাধারণ মানুষ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি গাড়ি ফ্রন্টিয়ার কোর সদর দপ্তরের দিকে মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী নরেশ কুমার বলেন, আমার অফিস টার্গেট হওয়া ভবনের কাছেই। বিস্ফোরণের সময় আমি বাইরে দাঁড়িয়েছিলাম। মুহূর্তেই চারপাশ অন্ধকার হয়ে যায়। কাচের টুকরো এসে গায়ে লাগে। এমন জোরে বিস্ফোরণ আমি জীবনে শুনিনি। আর এক আহত ব্যক্তি ইনাম জানান, আমাদের অফিস প্যারামিলিটারি ভবনের পাশেই। বিস্ফোরণে সবকিছু কেঁপে ওঠে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব অন্ধকার। পরে গুলির শব্দ শুনতে পাই। এরপর নিরাপত্তা বাহিনী এসে নিয়ন্ত্রণ নেয়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা করেছেন। তিনি জানান, অন্তত 4 হামলাকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই পথভ্রষ্ট চরমপন্থীরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। ভারত এখনো এই অভিযোগের কোনো জবাব দেয়নি। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে কম জনবসতিপূর্ণ প্রদেশ। বিশাল খনিজ সম্পদ থাকা সত্ত্বেও এটি সবচেয়ে দরিদ্র অঞ্চল। এখানে রয়েছে তেল, কয়লা, স্বর্ণ, কপার এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ। সেই সঙ্গে রয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অন্যতম মূল কেন্দ্র গওয়াদার বন্দরের অবস্থান। বেলুচিস্তানে চীনের বিনিয়োগ নিয়ে স্থানীয়দের অনেক দিনের অভিযোগ আছে। তারা মনে করে চীনা কোম্পানিগুলো তাদের সম্পদ নিয়ে যাচ্ছে, কিন্তু স্থানীয়রা কোনো উপকার পাচ্ছে না। এই কারণে আগেও চীনা কর্মী ও ভবনে হামলা চালিয়েছে কিছু সশস্ত্র গোষ্ঠী। প্রদেশের রেকদিক এলাকায় রয়েছে বিশ্বের অন্যতম তামার খনি। 2022 সাল থেকে সেখানে খননের কাজ করছে কানাডার ব্যারিক মাইনিং কোম্পানি। এই মাসেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সঙ্গে $50 কোটি খনিজ রপ্তানির চুক্তি করেছে। এই দীর্ঘদিনের ক্ষোভ থেকেই স্বাধীন বেলুচিস্তান গঠনের দাবিতে প্রদেশটিতে চলছে সশস্ত্র বিদ্রোহ। বিশ্লেষকদের মতে সম্প্রতি সরকার বিরোধী গোষ্ঠীগুলোর উপর নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার হয়েছে। চীনের সরবরাহকৃত প্রযুক্তি, ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করে পরিচালিত এসব অভিযানে বিচ্ছিন্নতাবাদীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। তাই কুয়েটায় সাম্প্রতিক আত্মঘাতী হামলাকে অনেকেই ওই অভিযানের প্রতিশোধ হিসেবে দেখছেন। ইসরায়েল তাদের ইতিহাস ভুলে গেছে। তারা জার্মানির গণহত্যার অভিজ্ঞতা থেকে কিছুই শেখেনি, মন্তব্য মাহাথির মোহাম্মদের। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের বর্বরতা মানব ইতিহাসে চিরদিনের জন্য লেখা থাকবে। প্রায় 66,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এটা কখনো ভোলা যাবে না। মাহাথির গাজার যুদ্ধকে বর্ণনা করেছেন একটি গণহত্যা হিসেবে, যা 1990-এর দশকে বসনিয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাতে যেভাবে ইহুদিদের হত্যাকাণ্ড ঘটেছিল তার সঙ্গে তুলনা করেছেন। তিনি অবাক যে নিজেরাই গণহত্যার শিকার হয়েছিল, তারা অন্যদের উপর গণহত্যা চালাচ্ছে। আমি ভেবেছিলাম যারা এত কষ্ট ভোগ করেছে তারা আর কারো উপর তা ঘটাতে চাইবে না, কিন্তু ইসরায়েল তাই করল, মাহাথির বলছেন। কুয়ালালামপুরের কাছে পুত্রাজায় অফিস থেকে তিনি দেশের অর্থনীতি, রাজনৈতিক অবস্থা এবং বিশ্ব ঘটনা নিয়ে কাজ করেছেন। বিশেষ করে গাজায় ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষে তার গভীর উদ্বেগ রয়েছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এই বছর 100 বছর পূর্ণ করেছেন। জন্মদিনে তিনি তার নিয়মিত জীবনযাত্রা অনুসরণ করে কম খাওয়া, বেশি কাজ করা এবং বিশ্রামে প্রবৃত্ত না হওয়ার অভ্যাস বজায় রেখেছেন। মাহাথির আল জাজিরাকে বলেন, আমি সব সময় কাজ করি, বিশ্রাম নেই। মন ও শরীর সক্রিয় রাখলে জীবন দীর্ঘ হয়। মাহাথির 1980 ও 90-এর দশকে বিশ্বমঞ্চে এক শক্তিশালী কণ্ঠস্বর। তিনি পশ্চিমাদের সমালোচনা করতেন এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতেন। যদিও কিছু সময় তিনি অ্যান্টিসেমিটিক মন্তব্যের জন্য সমালোচিত হন, তবে তিনি বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসিদের অত্যাচারের খবর পেয়ে তিনি ইহুদি জনগণের প্রতি গভীর সহানুভূতি পোষণ করতেন। তিনি বলেছেন, ইসরায়েল ইতিহাস থেকে কিছু শিখতে পারেনি, তাদের নিজেদের সঙ্গে যা ঘটেছে সেটা অন্যের ওপর করতে চায়। মাহাথির মনে করেন, ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের একমাত্র সমাধানই হল দুই রাষ্ট্রের পারস্পরিক সমঝোতার সমাধান। ইতোমধ্যে কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও সমাধান এখনো অনেক দূরে। মাহাথির বিশ্বাস করেন তার জীবদ্দশায় এটি বাস্তবায়ন সম্ভব হবে না। মাহাথির 24 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং 92 বছর বয়সে রাজনীতিতে ফিরে আবার ক্ষমতায় এসেছিলেন। জন্মের সময় মালয়েশিয়া ছিল ব্রিটিশ উপনিবেশ মালয়েশিয়া। একজন চিকিৎসক হিসেবে প্রশিক্ষিত, মাহাথির দেশের কৃষিভিত্তিক অর্থনীতি থেকে আধুনিক শিল্পোন্নত রাষ্ট্রে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার নেতৃত্বে মালয়েশিয়া আজকের সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। মাহাথির মোহাম্মদ 100 বছর বয়সেও অত্যন্ত সক্রিয়, নিয়মিত ব্যায়াম করেন, কাজ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন। তিনি মনে করেন মন ও শরীর সচল রাখা এবং কম খাওয়া দীর্ঘ জীবনের চাবিকাঠি। তার মা বলতেন, খাবার ভালো লাগলে খাওয়া বন্ধ করতে হবে। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন ট্রাম্প। কি আছে এই বিমান ঘাঁটিতে?
গত বছর যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের 5 বছর পর এই ঘাঁটি ফেরত চাওয়ার মাধ্যমে তিনি পুনরায় দক্ষিণ এশিয়ায় ক্ষমতা প্রদর্শনের পরিকল্পনা করছেন। তবে আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান এই দাবি প্রত্যাখ্যান করেছে। সেপ্টেম্বরের মাঝামাঝি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা বাগরাম বিমান ঘাঁটি তালিবানদের কাছে বিনামূল্যে দিয়েছি, এখন আমরা সেটি ফেরত চাই। এরপর তিনি সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তালিবানরা বাগরাম ফেরত না দেয় তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে। বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। এই ঘাঁটিতে দুটি বড় কংক্রিট রানওয়ে রয়েছে, যা বড় সামরিক বিমান ও হেলিকপ্টার চলাচলের উপযোগী। এটি ছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর অন্যতম প্রধান সামরিক কেন্দ্র। 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়ন এই ঘাঁটি নির্মাণ করে এবং 1979 সালে আফগানিস্তানে তাদের সামরিক অভিযানের সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক শক্তি এই ঘাঁটি নিয়ন্ত্রণ করেছে। 2001 সালে ন্যাটো বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালানোর পর থেকে এটি যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিতে পরিণত হয়। বাগরাম বিমান ঘাঁটিতে সামরিক ইউনিটের পাশাপাশি একটি বড় কারাগারও ছিল, যা মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাতি অর্জন করেছিল। এছাড়া এখানে হাসপাতাল, সৈন্যদের থাকার ব্যারাক এবং কয়েকটি আন্তর্জাতিক খাবারের চেইন রেস্তোরাঁও পরিচালিত হতো। 2021 সালে যুক্তরাষ্ট্র দ্রুত সেনা প্রত্যাহার করার সময় সেখানে প্রচুর অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেলে দেওয়া হয়েছিল, যা পরে তালিবানদের হাতে পড়ে। ট্রাম্প এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছেন এবং বারবার জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো তালিবানদের কাছে চলে গেছে। বিশেষজ্ঞরা জানান, বাগরাম বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্ব কেবল এর অবকাঠামোর কারণে নয়, বরং এটি চীনের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় যুক্তরাষ্ট্রের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। বাগরাম থেকে চীনের সীমানা মাত্র 800 কিলোমিটার দূরে, যেখানে চীনের বিভিন্ন সামরিক কারখানা ও অস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে। তালিবানরা বাগরাম বিমান ঘাঁটি ফেরত দেওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেনি। তাদের মতে এটি তাদের সার্বভৌমত্ব এবং রাজনৈতিক মর্যাদার বিষয়। বিদেশি শক্তির আধিপত্যের বিরুদ্ধে লড়াই তাদের প্রতিষ্ঠার মূল ভিত্তি হওয়ায় তারা বাগরাম ফেরত দিতে আগ্রহী নয়। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের দাবি মূলত কূটনৈতিক আলোচনার একটি শক্তিশালী দাবির অংশ মাত্র। এর মাধ্যমে তিনি সম্ভবত তালিবানদের কাছ থেকে সামরিক সরঞ্জাম ফেরত নেওয়া বা অন্য কোনো কৌশলগত সুবিধা আদায় করতে চাইছেন। আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক চাপের মধ্যে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে এখনও কোনো সমঝোতা হয়নি। ট্রাম্পের দাবি এবং তালিবানের অগ্রাহ্যতা এই অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতায় নতুন করে অনিশ্চয়তার সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি ডেকে আনতে পারে। নেতানিয়াহুর চোখে এবার কুমিরের কান্না। কাতারে হামলার ঘটনায় তার ক্ষমা চাওয়া যেন গরু মেরে জুতাদানের বাস্তব উদাহরণ। ট্রাম্পের অনুরোধ নাকি পাল্টা হামলার ভয়? কোন কারণে ক্ষমা চাইলেন তিনি? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ওই হামলায় এক কাতারি নাগরিক নিহত হন। পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য তিনি ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন হামলা না করার প্রতিশ্রুতি দেন। 9 সেপ্টেম্বর দোহায় হামলা চালিয়ে হামাস নেতাদের লক্ষ্যবস্তু বানায় ইসরায়েল। এতে অন্তত 5 জন হামাস সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু হয়। নিহত কাতারি নাগরিকের নাম বদল আল দোসারি। হামাসের শীর্ষ নেতারা ওই হামলা থেকে বেঁচে যান। এই হামলা বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় তোলে। গত সোমবার ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর এক বৈঠক চলাকালে তারা যৌথ ফোন কলে কাতারের প্রধানমন্ত্রী আল থানিকে ফোন করেন। ওই ফোনালাপে নেতানিয়াহু তার কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ভুলবশত একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারানোয় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়েও দুঃখ প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে এমন হামলা আর হবে না। উল্লেখ্য, কাতার হল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, আল উদেয়দের স্বাগতিক দেশ এবং হামাস ইসরায়েল সংঘর্ষে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দোহা শহরের আবাসিক এলাকায় ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে একটি কূটনৈতিক ফোন আলাপ হয়। এই হামলায় হামাসের মধ্যস্থতাকারী দলের সদস্যদের বাসস্থানও ক্ষতিগ্রস্ত হয়, যা কাতারের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার চেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং কাতারের ওপর ভবিষ্যতে কোনো হামলা না হওয়ার ব্যাপারে মার্কিন আশ্বাসের প্রশংসা করেন।
নেতানিয়াহু নিজেও পরে এক্সে আল-থানিকে উদ্দেশ্য করে লেখেন, প্রধানমন্ত্রী, আমি গভীরভাবে দুঃখিত যে আমাদের হামলায় আপনার এক নাগরিক মারা গেছেন। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের লক্ষ্য ছিল হামাস, কাতার নয়, এবং ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব আর লঙ্ঘন করব না। এই প্রতিশ্রুতি আমি প্রেসিডেন্টকেও দিয়েছি। তবে নেতানিয়াহু আরও বলেন, কাতারের প্রতি ইসরায়েলের কিছু অভিযোগ রয়েছে। মুসলিম ব্রাদারহুডকে সমর্থন, আল জাজিরার মাধ্যমে ইসরায়েল বিরোধী প্রচার, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও ইসরায়েল বিরোধী মনোভাব ছড়ানোর অভিযোগ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে কাতারের আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানান। হামলার কয়েকদিনের মধ্যে দোহায় 60টিরও বেশি মুসলিম দেশ একত্রিত হয়ে কাতারের প্রতি সংহতি প্রকাশ করে। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত বলেন, নেতানিয়াহুর প্রকাশ্য দুঃখ প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ। কাতার শুরু থেকেই বলে আসছে, ক্ষমা ও ভবিষ্যতে এমন হামলা না করার প্রতিশ্রুতি ছাড়া তারা আর কোনো মধ্যস্থতা করবে না। এই ঘটনাটি শুধু হামাস ইসরায়েল আলোচনার ক্ষেত্রেই নয়, বরং বিশ্বের যে কোনো সংঘাত নিরসনে চলমান মধ্যস্থতা কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। যখন বিরোধে জড়িত পক্ষগুলো সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তখন মধ্যস্থতার পরিবেশ দুর্বল হয়ে পড়ে, যা শান্তি প্রক্রিয়ার জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এবার পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে নজর নিল ইরান। তেহরান বলছে, এমন ইতিবাচক চুক্তি আরব বিশ্বের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। শুধু পাকিস্তান সৌদি নয়, আরব বিশ্বের একটি সম্মিলিত প্রতিরক্ষা কাঠামো দরকার বলে মত প্রকাশ করেন সর্বোচ্চ নেতা আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া। পাকিস্তানের সাথে সৌদির প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বের জন্য ইতিবাচক এবং একত্রিত হওয়ার সুবর্ণ সুযোগ। ইরান বলছে, তেহরানকে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের ব্যাপারে ঘোর চিন্তা করতে হবে। ইরান, সৌদি আরব, পাকিস্তান ও ইরাক মিলে একটি সম্মিলিত প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা সম্ভব বলে প্রস্তাব দেন খামেনি উপদেষ্টা। তবে এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব প্রতিবন্ধকতাও আনতে পারে। পাকিস্তান ও সৌদির স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী কোনো এক দেশের ওপর আক্রমণ হলে সেটি উভয় দেশের আক্রমণ বলে বিবেচিত হবে। এর সাথে সামরিক সহযোগিতাও বাড়াবে উভয় দেশ। রাষ্ট্রীয় পর্যায়ে সেনাবাহিনী আউটপোস্টিং এবং প্রশিক্ষণের বিষয়ভিত্তিও এ চুক্তির অংশ। সাফাবি বলেছেন, রিয়াদ ইসলামাবাদ চুক্তি আঞ্চলিক নিরাপত্তার জন্য ইতিবাচক। তার মতে, ইরানের উচিত এই কাঠামোয় যুক্ত হওয়ার প্রস্তুতি নেওয়া, যাতে কেবল প্রতিরক্ষা সহযোগিতা নয়, কূটনৈতিক ও সামরিক প্রভাবও বজায় থাকে। যদি চুক্তিটি বহুপাক্ষিক হয়, তবে ইরান ও ইরাক অংশ নিলে আঞ্চলিক প্রতিরক্ষা সমন্বয় গড়ে উঠবে। জুনের সংঘাতে ইরান ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শন করলেও প্রতিরক্ষা ও গোয়েন্দা ক্ষেত্রে দুর্বলতা ধরা পড়ে। সাফাবি জানান, এ কারণে দেশটির রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদারে কাজ চলছে। তার মতে, সামরিক শক্তির পাশাপাশি কূটনীতি ও গণমাধ্যমেও সমান প্রস্তুতি থাকা দরকার। সাফাবি মনে করেন, সৌদি আরব ও পাকিস্তানের উপর যুক্তরাষ্ট্রের প্রভাব ইরানের অংশগ্রহণকে জটিল করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের ভূমিকা অবধারিতভাবে প্রভাব ফেলবে। রিয়াদ ইসলামাবাদ প্রতিরক্ষা চুক্তি কৌশলগতভাবে বড় তাৎপর্য বহন করছে। পাকিস্তান বহুদিন ধরেই সৌদির জন্য সামরিক সহায়তা ও সেনা মোতায়েনের ইতিহাস বহন করে আসছে। এবার সৌদি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা অঙ্গনে নতুন মাত্রা যোগ করল। রিয়াদের দাবি, এই চুক্তি হঠাৎ কোনো পরিস্থিতির প্রতিক্রিয়া নয়, বরং বহু বছরের আলোচনার ফল। ইরান যুক্ত হলে অঞ্চলের সামরিক ও কূটনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, যুক্তরাষ্ট্রের প্রভাব কমতে পারে এবং সামরিক ও গোয়েন্দা সক্ষমতা বাড়তে পারে। তবে তেল রুট, শিপিং নিরাপত্তা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সবকিছুতে প্রভাব পড়বে এবং সামরিক উত্তেজনা বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির অস্থিতিশীল এ অবস্থার মধ্যেই সৌদি পাকিস্তান চুক্তি হলো। বিশ্লেষকরা বলছেন, এ কারণে গালফ নতুন জোট গড়ে উঠেছে। মার্কিন নীতি নির্ধারকরা জোট নিয়ন্ত্রণে রাখতে চাইছেন। এই জোটে ইরানের যোগ হলে তাদের পরিকল্পনা পরিবর্তিত হতে বাধ্য। সাফাবি বলেন, সংঘাত এখনো চলছে। কূটনীতি, গণমাধ্যম কৌশল ও সামরিক প্রস্তুতি ত্বরান্বিত করতে হবে। ইরানের আক্রমণাত্মক ক্ষমতা আরও বাড়ানো দরকার। তা শুধু আকাশেই নয়, সব ক্ষেত্রেই কার্যকর করতে হবে। সৌদি পাকিস্তান চুক্তিতে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও সামরিক দৃশ্যপটকে পাল্টে দিয়েছে। ইরানের উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, তেহরান নতুন আঞ্চলিক জোটায়নে সক্রিয় হতে চাইছে, কিন্তু কে, কখন এবং কিভাবে চুক্তিতে যুক্ত হবে তা এখনো অজানা। এই প্রক্রিয়া, আমেরিকার নীতি, রিয়াদ ইসলামাবাদের স্বার্থ এবং তেহরানের কৌশল সব যেন এক গোলকধাঁধায় আটকে আছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।